অবশেষে সেই অনিবার্য ঘোষণাটি এলো, যে ঘোষণার অপেক্ষায় ছিল লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ, যে উৎকণ্ঠা ডানা মেলেছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডায়, তার অবসান ঘটিয়ে এক ঝটকায় সব স্বপ্ন ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো। ডক্টর মিজানুর রহমান আজাহারীর বহুল প্রতীক্ষিত বিভাগীয় তফসির মাহফিল স্থগিত। এই সংবাদটি কেবল একটি কর্মসূচি বাতিলের খবর নয়, এটি যেন এক গভীর রাজনৈতিক নাটকের শেষ অঙ্ক, যার পর্দা নেমেছে এক অস্পষ্ট ঘোষণার মধ্যে দিয়ে। এই একটি ঘোষণা যার তীব্রতা ঝড়ের মতো বয়ে গেল সারা দেশে। ডক্টর মিজানুর রহমান আজাহারীর এ বছরের বিভাগীয় তফসির মাহফিলগুলো হঠাৎ করে স্থগিত। এই সিদ্ধান্ত ধর্মপ্রাণ মানুষের মনে যে শূন্যতা সৃষ্টি করেছে তা ছাপিয়ে তৈরি করেছে এক গভীর জিজ্ঞাসার আবহ। এই জিজ্ঞাসার সূত্র ধরে মনে পড়ে যায় এক দশক আগের আরো একটি বাতিল হওয়ার গল্প, ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরের। তখনও এই এমন দৃশ্য শক্তির ইশারায় কাজ করছিল বলে মনে করা হয়। আজ আবারও সেই একই সুর, সেই একই ধরনের অস্বস্তিকর নীরবতা। এই স্থগিতাদেশ কি শুধু একটি প্রোগ্রাম বাতিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে দেশের রাজনৈতিক ইস্তেহারের সঙ্গে ধর্মীয় বক্তৃতার এক জটিল ও নাজুক সম্পর্কের গল্প? এই প্রশ্নটি এখন ঘুরে বেড়াচ্ছে লাখো মানুষের মনে। ডক্টর মিজানুর রহমান আজাহারী তার তফসিল বিবৃতিতে এই স্থগিতাদেশের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য আমার এ বছরের বিভাগীয় সকল তফসির মাহফিল স্থগিতের ঘোষণা করা হলো। এই সিদ্ধান্তের পেছনে তিনি গত বছরের অভিজ্ঞতাকে প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন। গত বছরে দেশের 8টি বিভাগে তার তাফসিরুল কোরআন মাহফিলের যে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ সম্পন্ন হয়েছিল তা তিনি স্মরণ করছেন। পবিত্র কোরআনের প্রতি মানুষের অগাধ ভালোবাসা এবং দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভিড় ছিল সত্যি অভূতপূর্ব। তিনি উল্লেখ করেছেন, লাখো মানুষের এই বিশাল সমাগম সামলাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথেষ্ট আবেগ পেতে হয়েছিল। সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী তাদের পেশাদারিত্বের মাধ্যমে যে ভূমিকা রেখেছিলেন তা তিনি আন্তরিকতার সঙ্গে স্বীকার করছেন। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আজাহারী তার বিবৃতিতে পরিষ্কার করছেন যে বর্তমানে সারা দেশে নির্বাচন কেন্দ্রিক এক প্রকার উত্তেজনা কাজ করছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে, যা জাতীয় জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিমধ্যেই দেশের প্রায় সব রাজনৈতিক দল তার সভা সমাবেশ এবং নির্বাচনের প্রচারণা জোরে সোরে শুরু করে দিয়েছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে তাদের বিশাল সমাবেশগুলো অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে এবং সমাবেশের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তৎপরতা দেখাতে হবে, এটাই স্বাভাবিক। এমন প্রেক্ষাপটে ডক্টর আজাহারীর নতুন কোনো বড় আয়োজন এই বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে তিনি মনে করছেন। তিনি স্পষ্টতই বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ছাড়া তাফসিরুল মাহফিলের মতো বিশাল জনসমাগম সামলানো সম্ভব নয়। জাতীয় স্বার্থের নির্বাচনের এই স্পর্শকাতর সময়ে তার মতো জনপ্রিয় ব্যক্তির বড় আয়োজন করা সমীচীন হবে না বলে তিনি মনে করছেন। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণগুলো যতই যৌক্তিক হোক না কেন, অনেকের কাছে পুরো সত্য বলে মনে হচ্ছে না। মিজানুর রহমান আজাহারীর এমন অস্পষ্ট বার্তা দেওয়ার এই ইতিহাস রয়েছে। 2020 সালে তিনি হঠাৎ করে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এক ধরনের রহস্যময় পরিবেশ সৃষ্টি করে। দীর্ঘদিন তিনি দেশে ফিরে আসেননি, যা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছিল। পরে 5 আগস্টের পরে ধীরে ধীরে জানা যায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার চাপেই তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এবারও যখন তিনি তার প্রোগ্রাম বাতিলের পেছনে কিছু কারণ দর্শাচ্ছেন, তখন অনেক বিশ্লেষকরাই সেই কারণগুলোকে আনুষ্ঠানিক আখ্যা দিচ্ছেন। তাদের ধারণা আসল কারণ হয়তো সম্পূর্ণ ভিন্ন, যা হয়তো কখনোই জনসম্মুখে আসবে না। শেখ হাসিনার পতনের পর গত বছর মিজানুর রহমান আজাহারী আবারও দেশে ফিরে আসছেন এবং দেশব্যাপী 8টি বিভাগে সফলভাবে তাফসির মাহফিল সম্পন্ন করেন। সেই মাহফিলগুলোতে তিনি একটি শক্তিশালী কিন্তু রূপক অর্থে ভরা বার্তা দিয়েছেন। তার সেই বিখ্যাত উক্তি, একদল খেয়েছেন আর আরও একদল খাওয়ার জন্য বসে আছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছিল। তিনি সরাসরি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছিলেন, যা ক্ষমতাসীন মহলে তীব্র অস্বস্তিকর সৃষ্টি করেছে। তার এই স্পষ্টবাদিতার ফলে
পল্টনের গদি নড়বড়ে হয়ে যায় বলে অনেকেই মন্তব্য করছেন। ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা তাকে জামাতের রাজাকার বলে আখ্যা দিয়ে গালাগালি শুরু করেন, যা ছিল তার উপর চাপ সৃষ্টির একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। পরিস্থিতি আরও খারাপের দিক মোড় নেয় যখন সিলেটের একটি মাহফিলে ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করা হয়। এই ঘটনার পর থেকে মিজানুর রহমান আজহারী ক্ষমতাসীন মহলের জন্য এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়ান। তার জনপ্রিয়তা এবং স্পষ্টবাদিতা তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এই বছরের প্রেক্ষাপটে মিজানুর রহমান আজহারী যদি তার মাহফিলগুলোতে বাতিল না করতেন তাহলে কি হতে পারত তা নিয়ে নানা ধরনের অভিমত শোনা যাচ্ছে। দেশ যখন পরিবর্তনের দিকে এগিয়ে চলছে তখন আজহারী নিঃসন্দেহে তার মাহফিলগুলোতে চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও সোচ্চার হতেন। তিনি মানুষকে সচেতন করতেন যে ভোট একটি পবিত্র আমানত এবং একটি সঠিক ব্যক্তির হাতে তুলে দিতে হবে। তা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের বার্তা মানুষের মনে গভীর প্রভাব ফেলত। ফলে মানুষ হয়তো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদেরই প্রত্যাখ্যান করত। এই ভয় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে আতঙ্কিত করে তুলেছে। এই আতঙ্কের ফলে তারা আজহারীর উপর চাপ প্রয়োগ করছেন, তার প্রোগ্রামগুলো বাতিল করতে বাধ্য করছেন বলে অনেকেই মনে করছেন। এই দৃশ্য হস্তক্ষেপে ধর্মীয় স্বাধীনতার উপর রাজনৈতিক প্রভাবের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হচ্ছে। এসব ঘটনার প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে যারা নেচিরা নামে পরিচিত, তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ ও হতাশা কাজ করছে। তারা বলছেন এইসব প্রয়োগে তারা কজনকে থামাবে। তাদের এই প্রশ্নটি শুধু আজহারীর ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজের বৃহত্তর ক্ষেত্রে ভিন্ন মত দমনের বিরুদ্ধে একটি প্রতিবাদ। তারা দৃঢ়ভাবে বলেছেন যা হবার তাই হবে। তাদের এই বক্তব্য থেকে বোঝা যায় সময়ের পরিবর্তনকে তারা অপরিহার্য বলে মনে করছেন। তাদের দৃঢ় বিশ্বাস এবার কোটি কোটি জনতা চাঁদাবাজের বিপক্ষে ন্যায় ইনসাফের পক্ষে সিল মারবে ইনশাআল্লাহ। এই আশাবাদ কেবল একটি স্বপ্ন নয়, বরং এটি একটি সংকল্প যা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের লড়াইয়ের প্রতীক। তারা এতটাই আত্মবিশ্বাসী যে তারা বলছে যেখানেই সুযোগ পাওয়া যাবে সেখানেই তারা তাদের প্রতিবাদ জানাবে। এই প্রসঙ্গে সুপরিচিত কলামিস্ট সুলাইমান মাসুম মিজানুর রহমান আজহারীর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন এই সিদ্ধান্তের সঙ্গে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দৃঢ় অবস্থানের তুলনা করেছেন। মাসুম লিখেছেন ৮০ এবং ৯০ দশকে যখন আল্লামা সাঈদীর মাহফিল বন্ধ করতে ১৪৪ ধারা জারি করা হতো তখন তিনি তার মাহফিল বন্ধ করেননি। সেই সময় অনেক মাহফিলের এক পাশে গুলি চলাকালীন এবং ককটেল বিস্ফোরণের মধ্যেও তিনি তার তাফসির চালিয়ে গেছেন। এমন ভয়াবহ পরিস্থিতিতেও তিনি তার বক্তব্য এক মুহূর্তের জন্য থামাননি, বরং আরও দৃঢ় কণ্ঠে হুঙ্কার দিয়েছেন। আল্লামা সাঈদী তার গ্রেফতারের আগ পর্যন্ত কখনোই নিজে থেকে কোনো মাহফিল বাতিল করেননি, যা তাদের অদম্য সাহসের পরিচয় দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জামায়াতে ইসলামের নায়েবে আমির ছিলেন। যখন সারা দেশে জামায়াতের নির্বাচনের ফলাফল তেমন ভালো ছিল না তখনও তিনি তার নিজ এলাকা, যা একটি হিন্দু অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত, সেখান থেকে দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কখনোই তার রাজনৈতিক পরিচয় গোপন করেননি, বরং জামায়াতের পথ ও পদবি নিয়েই তিনি তাফসির পেশ করতেন। তবুও মানুষ তার বক্তব্য প্রাণমুগ্ধ হয়ে শুনত। তার এই স্পষ্টবাদিতা ও আপোষহীন মনোভাব তাকে মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছিল। তার দৃঢ় অবস্থানকে তাকে ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। মিজানুর রহমান আজহারীকে উদ্দেশ্য করে সুলাইমান মাসুম অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, ঠুনকো অজুহাত সামনে এনে জানি না আপনি কার বা কাদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই মন্তব্য থেকে বোঝা যায় মাসুম আজহারীর দেওয়া কারণগুলোকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না এবং তিনি মনে করছেন যে এর পেছনে কোনো অদৃশ্য শক্তির হাত রয়েছে। তার মতে অথচ এই সময় ছিল জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার উপযুক্ত সময়। দেশের বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে যখন মানুষের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা এবং বিভ্রান্তি বিরাজ করছে তখন একজন জনপ্রিয় ইসলামী বক্তা হিসেবে আজহারীর উচিত ছিল মানুষকে সঠিক পথ দেখানো। তিনি আজহারীর গৃহীত কৌশল নিয়ে এখন প্রশ্ন তুলছেন। সবার কাছে নিজেকে গ্রহণযোগ্য ও বিতর্কের ঊর্ধ্বে রাখার যে কৌশল অবলম্বন করলেন তা আশা করিনি। মাসুমের দৃষ্টিতে এই মুহূর্তে নিরপেক্ষ থাকার চেষ্টা করা এক ধরনের আপোষ, যা ইসলামের আন্দোলনের মূল আদর্শের সাথে সাংঘর্ষিক। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী রাজনীতি, ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে তার পক্ষে আপনার ভূমিকা রাখার এই সঠিক মৌসুম ছিল। মাসুমের এই বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি আজহারীর কাছ থেকে একটি সক্রিয় বিপ্লবী ভূমিকা আশা করেছিলেন, যা তিনি পাননি। তিনি আবারও জিজ্ঞেস করছেন, জানি না কে বা কারা আপনাকে এই ক্ষেত্রে প্রভাবিত করলো। এই প্রশ্নটি আবারও সেই অদৃশ্য প্রভাবের দিকেই ইঙ্গিত করে যা আজহারীকে এই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করছে। শেষ পর্যন্ত তিনি আবেগপ্রবণ হয়ে আজহারীকে জানান, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে বিপ্লবী ও আপোষহীন হতে শিখুন আমার ভাই। এই আহ্বানটি কেবল একটি পরামর্শ নয়, বরং
এটি আদর্শিক মানদণ্ড, যার কারণে আজহারের সিদ্ধান্ত দুর্বল মনে হয়েছে মাসুমের কাছে। মাসুমের চূড়ান্ত মন্তব্য, সিদ্ধান্তটি সঠিক হয়নি। এই সমগ্র পরিস্থিতি এবং বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক ল্যান্ডস্কেপের এক জটিল চিত্র উপস্থাপন করে। ডক্টর মিজানুর রহমান আজহারের মতো একজন জনপ্রিয় ব্যক্তির মাহফিল বাতিল হওয়া কেবল একটি ইভেন্ট বাতিল নয়, বরং এটি ক্ষমতার রাজনীতি, অদৃশ্য চাপ এবং একটি জাতির ভবিষ্যৎ নিয়ে আলোচনার সংঘাতের দিকে এগিয়ে চলছে। এই সিদ্ধান্ত কি শুধু রাজনৈতিক উত্তেজনা নয়, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর বা জটিল কোনো রাজনৈতিক ক্যালকুলাস, যা জনগণের কাছ থেকে আড়ালে রাখা হচ্ছে? এই প্রশ্নটি এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। তারা জানতে চায় এই সিদ্ধান্তের পেছনে সত্যি কারণ কি। প্রিয় দর্শক, আপনার মনে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে? আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখুন। যদি আমাদের এই বিশ্লেষণ আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আরও গভীর আলোচনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।